স্টুডেন্টস, আজকে আমি তোমাদের নিরীক্ষা অর্থাৎ অডিটিংয়ের ফার্স্ট চ্যাপ্টার নিরীক্ষার ভূমিকা এটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথমে একটু এই প্যারাটা পড়ে নিই সবাই। কি বলেছে? বহু বিবর্তনের মধ্য দিয়ে মানুষ হয়ে উঠেছে সমাজবদ্ধ জীব। সমাজ গঠনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে শুরু হয় বিনিময় প্রথা। বিনিময় প্রথার মাধ্যমে গড়ে ওঠে কারবারি প্রতিষ্ঠান। কিন্তু প্রাথমিক অবস্থায় সেই কারবারি প্রতিষ্ঠানের আয়তন ছিল খুবই ছোট, লেনদেনের সংখ্যাও ছিল অল্প, যার ফলে মালিকরা নিজেরাই নিজেদের হিসাব রাখতেন এবং তার পরীক্ষা নিজেরাই করতেন। কিন্তু পরবর্তীকালে কারবারের আকার ও লেনদেনের সংখ্যা বৃদ্ধি পায়। হিসাবের সংখ্যা ও জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসার মালিকরা নিজ নিজভাবে হিসাব সামলাতে অপারগ হয়ে পড়ে। তখন ঠিকভাবে হিসাব রাখার জন্য বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করা হতে থাকে, আর সেই সমস্ত হিসাব পরীক্ষার জন্য তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়। নিরীক্ষা হলো কোনো নিরপেক্ষ, মানে যে কোনো কারোর পক্ষ নিয়ে কখনো জাজ করবে না, এরম একজন তৃতীয় ব্যক্তিকে দ্বারা হিসাবের পরীক্ষা করা হয়। তাই কারবারি লেনদেনের বৃদ্ধির সঙ্গে সঙ্গেই নিরীক্ষা ব্যবস্থার উদ্ভব ঘটে। ঠিক আছে? তো বর্তমানের একদিকে যেমন হিসাবরক্ষণ ব্যবস্থার ক্রমাগত উন্নতি ঘটেছে, অন্যদিকে তেমনই নিরীক্ষা ব্যবস্থারও সময়োপযোগী বিকাশ ঘটেছে। তো এটা একটু তোমরা এভলিউশনটা পড়ে নেবে, নিরীক্ষার বিবর্তন। এটা আমি আর অতটা দেখাচ্ছি না, এটা টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে? মেন আমি তোমাদের ইম্পর্ট্যান্ট দেখো, এরপরে আসছে নিরীক্ষার ধারণা ও সংজ্ঞা। এখান থেকে আমি স্টার্ট করছি, কারণ এর আগে যেগুলো সব আগেকার দিনের হিস্ট্রি দিয়ে পড়ানোর বলা রয়েছে, একটু তোমরা চোখ বুলিয়ে নিও গল্পের মতন। তো দেখো কি বলেছে, নিরীক্ষার ধারণা ও সংজ্ঞা। নিরীক্ষা শব্দের ইংরেজি শব্দ হলো অডিট। অডিট শব্দটির উৎপত্তি হয়েছিল লাতিন শব্দ অডিয়ার থেকে, যার অর্থ শোনা বা শ্রবণ করা। ঠিক আছে? তাহলে এটা আন্ডারলাইন করবে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সুতরাং উৎপত্তিগতভাবে অডিট শব্দের অর্থ শ্রবণ করা। প্রাচীনকালে হিসাবের সত্যতা যাচাই করার জন্য হিসাব প্রণেতাগণ নিরপেক্ষ ও যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির কাছে তাদের প্রণীত হিসাব পড়ে শোনাতেন। তিনি সেই পাঠ শুনে হিসাবের সত্যতা যাচাই করতেন। সেই জন্য তখনকার দিনে শ্রবণের মাধ্যমে হিসাব পরীক্ষা করাকে নিরীক্ষা বলা হতো। তার মানে বুঝতে পারছো তো যে এটা কোথার থেকে আসছে নিরীক্ষাটা? মানে আগেকার দিনে মানুষেরা কী করতো? হিসাবগুলো সত্যতা যাচাই করার জন্য নিরপেক্ষভাবে আর যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তির কাছে তাদের প্রণীত হিসাব পড়ে শোনাতেন, যে এতগুলো হয়েছে অ্যাকাউন্টের সব ডিটেলস, প্রফিট লস, ওইগুলো শুনে শুনেই সত্যতা যাচাই করত। তো এখান থেকে আমাদের এই শব্দটা এসেছে নিরীক্ষা। তো বিভিন্ন লেখক বিভিন্নভাবে নিরীক্ষার সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, দেখো আমি প্রথম দুটো ডেফিনেশনটা পড়ছি না, আমি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সংজ্ঞাটা পড়ছি, কারণ এটাই হচ্ছে তোমাদের মেন ইম্পর্ট্যান্ট। কি বলেছে দেখো, নিরীক্ষা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য কোনো প্রতিষ্ঠানের তথ্য মানে ডেটা, বিবরণী মানে ডিটেলস, নথিপত্র মানে যেগুলো দিতে হয়, কার্যপ্রণালী মানে প্রসিডিওর, আর কার্য সম্পাদনের মানে আর্থিক বা অন্যান্য এক নিয়মানুগ ও স্বাধীন পরীক্ষা তার পরীক্ষণীয় বিষয়সমূহ উপলব্ধি করেন এবং শনাক্ত করেন, প্রমাণ সংগ্রহ করেন এবং মূল্যায়ন করেন, এবং সেই ভিত্তিতে তিনি তার সিদ্ধান্ত সূত্রবদ্ধ করেন, যা নিরীক্ষা প্রতিবেদনের অডিট রিপোর্ট মাধ্যমে জানানো হয়। সুতরাং বলা যায়, এই লাইনটা পড়বে, খুব ইম্পর্ট্যান্ট। নিরীক্ষা হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে, মানে পদ্ধতিটা হতে হবে কীরকম? বৈজ্ঞানিক। কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপের সত্যতা, মানে দেখো আজকে এই যে প্রতিটি প্রতিষ্ঠান রয়েছে তাদের আর্থিক কার্যকলাপ হয়, তাদের যে সত্যতা নিরূপণের উদ্দেশ্যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন নিরপেক্ষ ব্যক্তির দ্বারা, মানে কীরকম ব্যক্তি করবে? নিরপেক্ষ, তার দ্বারা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত প্রামাণ্য দলিল
এবং তথ্যের ভিত্তিতে উক্ত প্রতিষ্ঠানের হিসাব বইগুলোর সমচালনামূলক বিশ্লেষণমুখী এক নিয়মানুগ সমীক্ষা। মানে এটা একটু কঠিন দিয়েছে তোমাদের, কিন্তু মানে ব্যাপারটা দেখো আস্তে আস্তে আরও তোমাদের ক্লিয়ার হবে না কিভাবে। এবার আমরা পড়ব। তো দেখো এবার তোমাদের আসছে নেচার অর ফিচার্স অফ অডিটিং, মানে নিরীক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য। তো প্রথম পয়েন্ট দেখো কি বলেছে, বিশ্লেষণ পরীক্ষা। নিরীক্ষা হলো হিসাব বই, হিসাব, বিভিন্ন দলিল এবং আর্থিক বিবরণীর সমচালনামূলক বিশ্লেষণমুখী এক নিয়মানুগ পরীক্ষা। নাম্বার 2, হিসাব পরীক্ষা। তার মানে তোমরা এই পয়েন্টগুলো ভালো করে পড়বে, মেন পয়েন্টগুলো। উপযুক্ত নিরপেক্ষ যোগ্য নিরীক্ষক দিয়ে হিসাব পরীক্ষা করানো নিরীক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর্থিক বিবরণীর বা যথাযথ যাচাই। প্রতিষ্ঠানটির আর্থিক বিবরণীটি উল্লিখিত হিসাব খাত এবং হিসাব খাতের অন্তর্ভুক্ত লেনদেনগুলোতে লিপিবদ্ধ করার কাজটি সঠিক হয়েছে কি না তা যাচাই করার নিরীক্ষা বৈশিষ্ট্য। হিসাবের সত্যতা যাচাই, এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের যে কটা প্রকৃতি বা বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে থেকে। কি না, প্রতিষ্ঠানের উদ্বর্তপত্রে এবং লাভ ক্ষতির হিসাবে যে আর্থিক অবস্থা এবং লাভ ক্ষতি দেখানো হয়েছে তা সত্য ও ন্যায়সঙ্গত, মানে ট্রু অ্যান্ড ফেয়ার কি না তা নির্ধারণ করার জন্যই প্রধানত নিরীক্ষা করা হয়। দেখো এই জন্যই বলে দিয়েছে যে প্রধানত এই কারণেই নিরীক্ষাটা করা হয়, যে হিসাবটা সত্য কি না। নাম্বার 5, আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কি না সেটা দেখা হয়। নাম্বার 6, নির্দিষ্ট হিসাবকালের হিসাব, মানে একটা নির্দিষ্ট হিসাবকালেই তো করা হয় হিসাবটা, ঠিক আছে। তোমরা এটা আস্তে আস্তে জানবে যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড বা অ্যাকাউন্টিং ইয়ার 1 বছরের হয়, যেটা এপ্রিল 1 থেকে শুরু হয়, কন্টিনিউ হয় পরের বছর 31 মার্চ অবধি। তারপর দেখো বলেছে এটা হয়ে গেল প্রামাণ্য দলিল সংগ্রহ, ঠিক আছে। তো দেখো নিরীক্ষার জন্য হিসাব বইতে লিখিত বিভিন্ন তথ্যের সমর্থনে ভাউচার, চালান, চিঠিপত্র এগুলো সব ইত্যাদি সংগ্রহ করতে হয়। নাম্বার 8, প্রতিবেদন পেশ। তো নিরীক্ষার শেষে নিরীক্ষককে একটি প্রতিবেদন লিখে নিয়োগকর্তার কাছে পেশ করতে হয়, ঠিক আছে। তো স্কোপ দেখো, এবার বলেছে নিরীক্ষার পরিধি, ঠিক আছে। তো নিরীক্ষা আমরা এবার পরিধিটা দেখব। দেখো 2 প্রকারের হয়। কি? আচ্ছা আগে একটুখানি এটা বলেই নি, ঠিক আছে। নিরীক্ষা ব্যবস্থার প্রাথমিক স্তরে নিরীক্ষার পরিধি ছিল অত্যন্ত সংকীর্ণ। তখন প্রতিষ্ঠানের হিসাব বইতে লিপিবদ্ধ লেনদেনগুলোর সাহায্যে প্রস্তুত লাভ ক্ষতির হিসাব এবং উদ্বর্তপত্রের যথাযথ নির্ধারণ করাই ছিল নিরীক্ষকের একমাত্র কাজ। পরবর্তীকালে কারবারি প্রতিষ্ঠানের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে, মানে যেটা আমরা প্রথম দিকে পড়ছিলাম, ঠিক আছে। তো এটা ওই একই কথা দেখো বলেছে। তো এখানে দেখো সুতরাং নিরীক্ষা বলতে এখন কেবল আর্থিক হিসাব পরীক্ষাকে বোঝায় না, এখানটার থেকে পড়বে। বর্তমানে পরিব্যয় নিরীক্ষা, ঠিক আছে, মানে কস্টের পরীক্ষা করা, পরিচালন নিরীক্ষা মানে মেনটেনেন্স করার, কর নিরীক্ষা মানে ট্যাক্সের জন্য, সামাজিক নিরীক্ষা মানে সোসাইটির জন্য, এবং পরিবেশ এনভায়রনমেন্টাল নিরীক্ষাও নিরীক্ষক কার্যের পরিভুক্ত হয়েছে। তাই এই লাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তবে সকল প্রতিষ্ঠানের নিরীক্ষার কার্যাবলী এক হতে পারে না। প্রতিটি প্রতিষ্ঠানের প্রকৃতির উপর নির্ভর করে নিরীক্ষকের কার্যাবলী। তাই নিরীক্ষকের পরিধি নির্ভর করে নাম্বার 1, নিরীক্ষকের নিয়োগের শর্তের উপর, মানে শর্তের উপর ডিপেন্ড করে কী কন্ডিশন দিয়েছে সেগুলোর উপরে। প্রতিষ্ঠানের প্রাসঙ্গিক অবস্থা বা প্রকৃতি বা নেচারের উপর। নাম্বার 3, বিভিন্ন মোকদ্দমার সিদ্ধান্তের উপর। আর নাম্বার 4, পেশার সংস্থার নির্দেশের উপর। তো দেখো বলেছে আইনের পরিপ্রেক্ষিতে
নিরীক্ষা সাধারণত দু প্রকার, ঠিক আছে? এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের আসছে। বিধিবদ্ধ নিরীক্ষা, মানে যেটাকে বলা হয় ইংলিশে স্ট্যাটিউটারি অডিট, আর আরেকটা হচ্ছে অবিধিবদ্ধ নিরীক্ষা, মানে যেটাকে বলা হয় নন স্ট্যাটিউটারি অডিট। তো দেখো বলেছে বিধিবদ্ধ নিরীক্ষার পরিধি সংশ্লিষ্ট আইন দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে? স্ট্যাটিউটারি মানেই হচ্ছে ল, আর বিধিবদ্ধ মানেই হচ্ছে আইন দ্বারা নির্ধারিত। কিন্তু অবিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আইন হয় না। তাই অবিধিবদ্ধ নিরীক্ষার পরিধি নির্ভর করে প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে নিরীক্ষকের সম্পাদিত চুক্তির উপর। তবে এসে 200 মানে স্ট্যাটিউটারি অডিট 200 অনুযায়ী কতকগুলি সাধারণ বিষয় আছে যেগুলি যে কোনো ধরনের প্রতিষ্ঠানের নিরীক্ষ কার্যের অন্তর্ভুক্ত হয়। যেরকম দেখো, তথ্যের বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে? তো এটা তো আমরা যাচাই করে দেখি নিরীক্ষাতে যে হচ্ছে কি হচ্ছে না। নাম্বার 2, লেনদেনগুলোর পরীক্ষা করা। নাম্বার 3, হিসাব রক্ষণের সাধারণ নীতির মান্যতা। তো এটার হচ্ছে নীতিগুলো কীরকম থাকে বলো তো? কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস থাকে যেগুলো মেনে করা হয় পরীক্ষা। নাম্বার 4, হিসাবের সময়কাল, যেটা বললাম যে কিছু সময়ের মধ্যেই এটা করা হয়। নাম্বার 5, নিরীক্ষকের প্রতিবেদন। নিরীক্ষার কাজ শেষ হলে নিরীক্ষকের সুস্পষ্ট মতামত সংবলিত একটি প্রতিবেদন প্রতিষ্ঠানের মালিকের কাছে যথাযথভাবে পেশ করতে হবে, ঠিক আছে?